সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের রিহেল টিভির প্রতিদিনকার আয়োজন কি সমস্যা বলুন তো। দর্শক মন্ডলী, আপনারা জানেন যে আমরা প্রতিদিনই আসলে কি সমস্যা বলুন তো অনুষ্ঠানটিতে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে থাকি এবং আমাদের অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশের নামকরা চিকিৎসকগণ। তার এই ধারাবাহিকতায় আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। সে বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত রয়েছেন। আমরা তাদের সাথেও পরিচিত হব। আসলে এই করোনা যে দুর্যোগকালীন সময়টি চলছে, এই দুর্যোগকালীন সময়ে সবচেয়ে বেশি যে মানুষগুলো চিকিৎসকের ভূমিকাটি বুঝতে পারছেন তারা হচ্ছে গর্ভবতী মায়েরা। কারণ এই সময়টিতে তারা চিকিৎসক দেখাতে পারছেন না বা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা থেকেও অনেকে বিরত থাকছেন, কারণ তারা প্রয়োজনীয় সুবিধা পাচ্ছেন না। লকডাউনের কারণে তারা চিকিৎসকের কাছে পৌঁছতেও পাচ্ছেন না। তো সেই বিষয়ের জন্য আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয়, করোনায় গর্ভবতীর যত্ন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের অনুষ্ঠানে দুজন অতিথি উপস্থিত আছেন। আমরা তাদের সাথে পরিচিত হব। আমাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য স্ত্রী ও প্রসূতি এবং বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম ম্যাডাম। ম্যাডাম ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেড ঢাকা এর চিফ কনসালটেন্ট হিসেবে আছেন। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশের একজন নন্দিত স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নিয়াজ পারভিন ম্যাডাম। তিনি মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান। পাশাপাশি তিনি ইম্পালস হসপিটাল লিমিটেড এর গাইনি বিভাগের কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। জি, দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের রিহেল টিভির লাইভের কমেন্ট বক্সে করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি রিহেল টিভির পেজ থেকে এবং ইউটিউব থেকে প্রচারিত হচ্ছে। আপনাদের যে বিষয়গুলো নিয়ে পরামর্শ চান সেই বিষয়গুলো উল্লেখ করতে পারেন। আমাদের দুজন বিশেষজ্ঞের কাছ থেকে আপনারা পরামর্শ গ্রহণ করতে পারেন। আমরা অনেকক্ষণ ম্যাডামদের নিয়ে কথা বলছিলাম এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছিলাম বিষয়গুলো। আমরা এখন মূল আলোচনায় চলে যাব। ম্যাডাম, আমরা একটু প্রথমেই রাশিদা ম্যাডাম আপনার কাছে আসছি যে এই যে করোনাকালীন একটি সময় চলছে, এই সময়ে আসলে গর্ভবতী মায়েরা কোন কোন সমস্যাগুলো বেশি সম্মুখীন হন? আমরা জানি, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমরা জানি যে গর্ভাবস্থা একটা ফিজিওলজিক্যাল বা জৈবিক প্রক্রিয়া, যেটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু গর্ভাবস্থায় কোনো গর্ভবতী কোনো পেশেন্ট না, কিন্তু গর্ভাবস্থায় কিছু কিছু জটিলতা দেখা দিতে পারে এবং প্রসবকালীন কিছু জটিলতা দেখা দিতে পারে। সেই কারণে তাকে আমরা পেশেন্ট হিসেবে গণ্য করি, বাট সে কিন্তু আসলে একটা ফিজিওলজি মেনটেন করছে। কিন্তু গর্ভাবস্থায় যে যে সমস্যা হতে পারে সেগুলো পেশেন্টের জানতে হবে এবং সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করার জন্য গর্ভকালীন পরিচর্যা। এই জন্য গর্ভকালীন পরিচর্যাটা রেগুলার করতে হয়। যে এই সময় অনেক ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, কখনো কখনো সেখান থেকে প্যাথোলজি হতে পারে, যেটাকে অবস্টেটিক্যাল কমপ্লিকেশন বলি আমরা। তো সেগুলো যখন হয় তখন তাকে চিকিৎসা করতে হবে। আদারওয়াইজ গর্ভাবস্থার জন্য কিন্তু স্পেশাল কিছু তার ডায়েট, তার রেস্ট, এইসব ছাড়া কোনো মেডিকেশনের দরকার করে না। কিন্তু যদি সে খাবার দাবার, সুষম খাবার খায়, তার আয়রন ভিটামিন যদি খাবারের সাথে যথেষ্ট থাকে, তাহলে এক্সট্রা কোনো মেডিসিন দরকার করে না। কিন্তু তার যদি গর্ভকালীন কোনো অসুবিধা দেখা দেয়, সেজন্য চিকিৎসা করতে হবে। সেই অসুবিধাগুলোতে মায়ের অসুবিধা হতে পারে, বাচ্চারও অসুবিধা হতে পারে। সেই অসুবিধাগুলো থেকে বাচ্চা বা মা উভয়কে রক্ষা করার জন্য চিকিৎসা করতে হয়। এই জন্য তাকে আইডেন্টিফাই করতে হবে যে ওই সমস্যাগুলো হচ্ছে কিনা। তাহলে কি কি সমস্যা হয়? একটা হলো যে আমরা জানি যে বমি হয়। এই বমিটা এক্সেসিভ পর্যায়ে যখন হয় তখন হাইপারএমসিস বলে। অতিরিক্ত বমি যদি হয় তখন তার অসুবিধা হয়। তাহলে সেই একটা অসুবিধা হতে পারে আর্লি প্রেগনেন্সিতে। কিছু পেশেন্টের ব্লিডিং হয়, যে ফুলটা যে থাকে গর্ভফুল, সেই গর্ভফুলের ওখান থেকে একটা অ্যাবর্শন টেন্ডেন্সি থাকে, যে গর্ভফুল চটে যেতে পারে। সেখান থেকে একসময় হয়তো বাচ্চাটা পড়ে গেল গর্ভফুল সহ। তো এই যে ব্লিডিং হয় শুধু, সেটাকে সাথে যদি পেইন থাকে থ্রেটেন্ড অ্যাবর্শন বলে। এই থ্রেটেন্ড অ্যাবর্শন হতে পারে। এর পরবর্তীতে সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে তার আবারও ব্লিডিং হতে পারে। এই অ্যাবর্শনের প্রসিডিউর যে কোনো সময় হতে পারে। তারপরে তার ডায়াবেটিস হতে পারে। তার আগে কখনো ডায়াবেটিস ছিল না, কিন্তু প্রেগনেন্সি একটা
কারণ যে জন্য তার সুপ্ত অবস্থায় ছিল, অথবা ফ্যামিলি হিস্ট্রি থাকে, যারা ডায়াবেটিস প্রোন থাকে তাদের প্রেগনেন্সিতে এটা হয়, কারণ প্রেগনেন্সিতে কিছু কন্ট্রা ইনসুলিন ফ্যাক্টর থাকে যে ইনসুলিনকে কাজ করতে দেয় না, যার জন্য ডায়াবেটিস হতে পারে। তারপরে ব্লাড প্রেশার, তার যেটাকে আমরা বলি প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, প্রিএক্লাম্পসিয়া, এটা হতে পারে। এরপরে আরো আরো পরবর্তীতে 28 সপ্তাহ পরে প্লাসেন্টা ছুটে যে ব্লিডিং হতে পারে, বা প্লাসেন্টা নিচে থাকতে পারে, গর্ভফুলটা নিচে যদি থাকে তাহলে যখন আস্তে আস্তে জড় বড় হতে থাকে তখন সেটা ছুটে গিয়ে ব্লিডিং হতে পারে। তো এই যে প্রবলেম গুলা, এগুলো যদি হয় তাহলে মার জন্য জীবন বিপন্ন হতে পারে, এবং বাচ্চাও কখনো আমরা গ্রোথ রেস্ট্রিকশন বলি, বাচ্চার গ্রোথটা ঠিক মতো হয় না, এবং গ্রোথ রেস্ট্রিকশন খুব সিভিয়ার ফর্মে হলে বাচ্চা মারাও যেতে পারে। এই প্রবলেম গুলো থেকে তাকে আইডেন্টিফাই করে যে প্রবলেমের সিভিয়ারিটি যাতে না হয় সে ট্রিটমেন্ট করার জন্যই গর্ভকালীন পরিচর্যা। তো এই অসুবিধাগুলো হতে পারে। তারপর যদি জ্বর থাকে, সে কারণে কোনো ইনফেকশনের জন্য, যদি জ্বর হলো ইনফেকশনের সাইন, ইনফেকশনের জন্য বাচ্চাটা পেটে মারা যেতে পারে। এই জিনিসগুলা, পানি ভেঙে যেতে পারে হঠাৎ করে, তাহলে রক্ত যাওয়া, পানি ভাঙা, ব্লাড প্রেশার বেশি হওয়া, ব্লাড প্রেশার বেশি হলে অনেক সময় হাতে পায়ে পানি আসে, চোখে ঝাপসা দেখে, মাথা ব্যথা হয়, এই সিমটম গুলো থাকা, জ্বর বেশি থাকা, পেটে ব্যথা থাকা, পানি ভেঙে যাওয়া, এই সিমটম গুলো যদি থাকে, এগুলো অ্যালার্মিং, এগুলো আমাকে খেয়াল রাখতে হবে। জি ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন একটু ডাক্তার নিয়াজ পারভিন ম্যাডাম আপনার কাছে যাবো। একজন দর্শক ইতিমধ্যে প্রশ্ন করেছিলেন যে এই করোনার সময় গর্ভবতী মায়েদের এক্সট্রা আসলে কি কি করণীয়? আচ্ছা, ধন্যবাদ। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমরা জেনে গেছি অলরেডি যে কোভিড-19 বা করোনা ভাইরাসে আজ প্রায় আমাদের সমস্ত বিশ্ব বিপর্যস্ত, এবং এর বাইরে কিন্তু আমরাও নেই। অলরেডি রাশিদা ম্যাডাম বলেছেন যে একটা গর্ভাবস্থায় একটা নারীর জন্য হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এবং সেটা যদি এই করোনার মতো এই সময় হয় তাহলে কিন্তু সেটার গুরুত্ব অবশ্যই অনেক বেড়ে যায়। তো আমরা যেটা বলবো, আপা বলেছেন অলরেডি যে গর্ভাবস্থায় একটা নারী কি কি ধাপে যেতে পারে, কি কি সমস্যা হতে পারে। তো এখন যে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব চলছে সারা বিশ্বে, তো একটা গর্ভবতী মাকে কিন্তু একটা গর্ভবতী মায়ের পুরো 9 মাস জুড়ে ডক্টরের শরণাপন্ন থাকতে হয়। বিভিন্ন সময় 10 থেকে 12 বার ডক্টরের কাছে আসতে হয়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হয়, চেক আপ করতে হয়, ডক্টরের নির্দেশ অনুযায়ী চলতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে করোনা ভাইরাসের সময় আমরা কিন্তু পেশেন্টকে বলছি যে বাসায় স্টে হোম, বাসায় থাকতে। প্রবলেম হয়ে যাচ্ছে যে এই করোনা ভাইরাসের সময় কিন্তু পেশেন্টরা আমাদের ডক্টরের কাছে আসতে পারছে না। তাদেরকে আমরা বলছি যে এখন তোমরা বাসায় থাকো, জনসমাগমে আসার দরকার নেই, ডক্টরের কাছে আসার দরকার নেই। এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বা আমাদেরও অভিজ্ঞানী সোসাইটি থেকে কিন্তু একটা দিক নির্দেশনা দিয়েছে গর্ভবতী মায়েদের জন্য যে পুরো 12 বার বা 13 বার না এসে গর্ভাবস্থায় মোটামুটি 4 বার আসলেই হবে, এবং সেটা হচ্ছে প্রথম হয়তো 5 মাস, 5.5 মাসে একবার আসবে, 6 মাসে, 6.5 মাসে একবার আসবে, 7 মাসে একবার আসবে, 8 থেকে 8.5 মাসে আসবে। এবং তখন এসে ওনার যে নির্দিষ্ট যে পরীক্ষা নিরীক্ষা গুলো আছে, যে এক্সামিনেশন গুলো আছে, সেগুলো উনি করিয়ে নিবে। কিছু ব্লাড টেস্ট আছে, কিছু আল্ট্রাসাউন্ড আছে, এগুলো করিয়ে নেবে, এবং ডক্টরের মানে নির্দেশ অনুযায়ী আমরা প্রথম 3 মাসে আমরা কিছু ফলিক অ্যাসিড জিঙ্ক দিয়ে থাকি, তারপর হয়তো প্রতি মাসে আমরা আয়রন, ক্যালসিয়াম দিয়ে থাকি, এবং তারপর হয়তো প্রতি মাসে মাসে আমরা প্রেগন্যান্সি ফলো আপ করি। তো আমাদের কথা হচ্ছে এই করোনা অবস্থায় উনি ডক্টরের নির্দেশ অনুযায়ী চলবে, এবং অবশ্যই কোনো না কোনো ডক্টরের উনি টাচে থাকবেন, যে কোনো প্রবলেমে যাতে উনি টেলিমেডিসিনের মাধ্যমে মানে ওভার টেলিফোনে উনি সমস্যার সমাধান নিতে পারেন। এবং আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের পুরো বাংলাদেশে কিন্তু কোনো ইমার্জেন্সি সিচুয়েশন যদি হয় তাহলে কিন্তু ইমার্জেন্সি সার্ভিস গুলো কিন্তু আমাদের আছে অবশ্যই। শুধুমাত্র নর্মাল কেস উনি বাসায় থেকে মানে স্বাস্থ্য সেবা নেবেন, কিন্তু কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হলে অবশ্যই মানে ইমার্জেন্সি সার্ভিসের জন্য আসবে। জি ম্যাডাম, ধন্যবাদ। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন, আমাদের এই কথা রিলেটেড প্রশ্ন ছিল, মোহাম্মদ আসিফ, উনি প্রশ্ন করেছিলেন যে 5 মাসের মধ্যে কি ডাক্তার দেখাতে হবে কিনা গর্ভবতী মায়েকে। এই প্রশ্নটি ছিল ম্যাডাম, আপনি যদি একটু বলতেন।
আচ্ছা, 5 মাসের মধ্যে আসলে আমরা কিন্তু সবসময় বলেছি একটা মা যখন তার পিরিয়ড মিস করবে তখনই কিন্তু ডক্টরের কাছে এসে প্রেগনেন্সি টেস্ট যেটা হোক, প্রেগনেন্সি টেস্ট বা আল্ট্রাসাউন্ড করে এটা কনফার্ম করতে হয়। কিন্তু এখন হুম, যেহেতু এই কন্ডিশন, এখনকার যুগে কিন্তু অনেক মায়েরাই দেখা যায় যে বাসায় বসে কিন্তু স্ট্রিপ টেস্ট দিয়ে করে ফেলে যে প্রেগনেন্সিটা কনফার্ম হয়েছে কিনা। প্লাস তার হুম, কিছু সিমটম যেমন ভমিটিং, উইকনেস, এই সিমটমের মধ্যে কিন্তু সে বুঝতেই পারে যে প্রেগনেন্সি হয়েছে। কিন্তু আমার মনে হয় হুম, যে এখন যেহেতু অলরেডি 5 মাস হয়ে গেছে, ওনার কিন্তু মিনিমাম একবার হলেও ডক্টরের কাছে আসা উচিত। এসে ওনার বেসিক ইনভেস্টিগেশন যেটা আছে মানে আল্ট্রাসাউন্ডটা করে, সেটাকে আমরা বলি থাকি যে অ্যানোমেলি স্ক্যানটা করে, প্লাস কিছু ব্লাডের প্যারামিটার আছে যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, তার ব্লাড গ্রুপটা কি, হেপাটাইটিস, ডায়াবেটিস, এগুলো কিছু আছে কিনা, বেসিক ইনভেস্টিগেশন গুলো আমার মনে হয় করে নেওয়া উচিত। তারপরে হয়তো উনি যদি সবকিছু স্বাভাবিক থাকে, উনি বাসায় থেকে টেলিমেডিসিনের মাধ্যমে ডক্টর পরামর্শ দিবেন। জি। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমরা ডাক্তার রাশিদা ম্যাডাম আপনার কাছে একটু আসবো। ম্যাডাম, অনেকেরই এটি প্রশ্ন থাকে যে এই যে করোনাকালীন সময়ে এখানে আসলে গর্ভবতী মায়েদের ঝুঁকি কতটুকু করোনা হওয়ার, এটি একটি প্রশ্ন। আরেকটি ম্যাডাম সাথে প্রশ্ন যে গর্ভবতী মায়েরা যদি করোনা আক্রান্ত হন তার মৃত্যুর ঝুঁকি কতটুকু, দুটি প্রশ্ন ম্যাডাম। একটা হলো যে করোনা হওয়ার ঝুঁকি আহ, সবার অন্য অন্য মানুষের যেরকম সেরকমই, তার চেয়ে বেশি কিছু নাই। হুম, কিন্তু হওয়ার জি, পরে যে ঝুঁকিটা, সেটা বলা হয় যে প্রেগনেন্সিতে এমনি একটু ইমিউনিটি কমে যায়, যার জন্য হুম, তার আমরা জানি যে করোনা একটা এমন একটা ডিজিজ, ইমিউনিটি যদি কম থাকে তাদের সিভিয়ারিটিটা বেশি হয়। সেই ক্ষেত্রে একটু হুম, তাদের ঝুঁকিটা বেশি থাকে অন্যান্য পেশেন্ট, একটা নর্মাল হেলদি ওমেন যে নন প্রেগনেন্ট ওমেন, তার তুলনায় যদি হুম, প্রেগনেন্সি থাকে তার হয়তো ঝুঁকি একটু বেশি। এই কারণে প্লাস হুম, যখন বাচ্চাটা বড় হতে থাকে তার একটু রেসপিরেটরি সমস্যা, যেহেতু বাচ্চা বড় হয় ডায়াফ্রামে একটা প্রেশার পড়ে, লাং এক্সপানশন সমস্যা হয় দেখে, তখন তার একটু থাকে যে এমনি একটু তার ব্রিদিং ডিফিকাল্টিস থাকতে পারে। সেখানে করোনা হলে তার হয়তো একটু তাড়াতাড়ি তার ব্রিদিং ডিফিকাল্টিসটা হতে পারে। কিন্তু আদারওয়াইজ প্যাথোলজি গুলো সব অন্য মানুষের মতোই। কাজী সিভিয়ারিটি অনুযায়ী মৃত্যু ঝুঁকি যেটা বলছে যে সেটা সিভিয়ারিটির উপরে ডিপেন্ড করবে যে তার ডিজিজ কত সিভিয়ার। আর এন্টিনেটাল চেক আপের বেলায় যেটা ডাব্লিউএইচও যে 8টা চেক আপ বলেছে, সে 8টা চেক আপের মধ্যে হুম, প্রথমটা 12 সপ্তাহের মধ্যে করতে বলেছে, যে একটা হলো প্রেগনেন্সি ডায়াগনোসিস প্লাস বেসিক কিছু ইনভেস্টিগেশন, কারো ব্লাড গ্রুপিং আরএস নেগেটিভ থাকতে পারে, যদি আরএস নেগেটিভ থাকে তার প্রিভিয়াস চাইল্ড বার্থের হিস্ট্রি থাকে, অবশ্য থেকে একটু প্রিকশন নিতে হয়, প্লাস ব্লাড সুগারটা দেখা। এখন যদি কেউ কোনো কারণে 12 সপ্তাহের মধ্যে না পারে তাহলে অবশ্যই 20 উইকস এর মধ্যে তাকে আসতেই হবে ইন পার্সন। যেটা এই হুম, 8টার মধ্যে 4টা টেলিমেডিসিন আর 4টা ফেস টু ফেস কন্ট্যাক্ট আসতে হবে। এখন যাদের সুবিধা আছে, যদি এমন হয় যে ওই জোনে খুব বেশি কেস নাই, তার বাসার কাছেই তার ডাক্তার আছে এবং সেই ডাক্তারের ওখানেও এমন না যে আলাদা চেম্বার, কোনো হসপিটাল না, এইসব চিন্তা করে যদি সে রিস্ক কম মনে করে, তাহলে কাছাকাছি যে 12 উইকস এর মধ্যে একটা চেক আপ করে আসাই ভালো। আর যদি মনে করে ঝুঁকিপূর্ণ, যে তা আমরা জানি যে রেড জোন, গ্রিন জোন, ইয়েলো করেছে, রেড জোনের যদি পেশেন্ট থাকে, যে বাসা থেকে বের হওয়াটাই কিছু ঝুঁকিপূর্ণ মনে করে, তাহলে সে হুম, একটু দেরি করে যেতে পারে। কিন্তু এসব ব্যাপারে তার ব্লাড সুগার দেখার জন্য আমরা জানি এখন সবাই ব্লাড সুগার ঘরে মেপে দেখতে পারে, প্লাস ইলেকট্রনিক ব্লাড প্রেশারের যন্ত্র থাকে সেটাও রাখতে পারে। কাজে ব্লাড প্রেশারটা বাসায় যদি চেক করতে পারে, ব্লাড সুগারটা চেক করতে পারে, তাহলে হুম, অন্যান্য প্যাথোলজি যদি না থাকে 20 উইকস এর মধ্যে তাকে অবশ্যই একবার দেখে 20 উইকস অ্যানোমালি স্ক্যান করে দেখা উচিত, এটা করোনা হোক নন করোনা হোক। এখন যদি করোনা হয় তাহলে তাকে যেটা এখন আমরা যারা সার্ভিস প্রোভাইডার আছি, আমরা পেশেন্ট আসতে চাইলেও, যেটা মানে পার্সোনালি আমি যেটা মনে করি যে আসার আগে তাকে একটা আমরা টেলিফোনিক স্ক্রিনিংও করতে পারি, কিন্তু যে আপনার আপনার শরীর এখন কেমন, আপনার এই সমস্ত উপসর্গ আছে কিনা, জ্বর, কাশি, ছোট বা হুম, যেটা বলি যে খাবারের গন্ধ চলে যাওয়া, এ ধরনের কোনো হুম, সিমটম আপনার আছে কিনা, আপনার ফ্যামিলির কারো আছে কিনা, আপনার হাজবেন্ডের আছে কিনা, আপনার হাজবেন্ড কি বাইরে যায়, বাইরে যদি যায় সে কোথায় কাজ করে, সেই কাজের জায়গায় সে কাদের সাথে মিশে, সেখানে কোনো কেস আছে কিনা। এখন আমরা জানি কমিউনিটি ট্রান্সমিশন এখন অনেক মহিলারা বাসা থেকে কখনোই বের হয় নাই, তাদেরও কিন্তু হুম, করোনা পজিটিভ আসছে। কাজে তার মানে বাইরে যারা যায় তারা নিয়ে আসছে। কাজে এই হিস্ট্রি গুলো খুব ভালোভাবে আমাদের হেলথ প্রোভাইডার যারা তাদেরকে নিতে হবে, যে সে কি অবস্থা আছে, কোনো তার কন্ট্যাক্ট হিস্ট্রি আছে কিনা, বাসায় কোনো কেস ছিল কিনা, তাদের সাথে সে জি, এক্সপোজ ছিল কিনা, এইসব হিস্ট্রি জি, গুলো নিয়ে সে যদি বলে যে
হ্যাঁ আমার এখন জ্বর আছে বা কাশি আছে, তাহলে আমরা বলবো যদি তার ইন পার্সন একটা দরকারও থাকে চেক আপ, তাহলে বলবো যে 14 দিন পরে আসুক। 14 দিন সে একটু আইসোলেটেড থাকুক, যে সে দেখুক আর সিমটম বাড়ে কিনা। যদি সিমটম থাকে তাহলে সে করোনা টেস্ট করবে, টেস্ট করলে যদি পজিটিভ হয় তাহলে সেইভাবে একটা দিক নির্দেশনা আছে যে সে মাইল্ড কেস হলে বাসায় থাকবে, মাইল্ড না হলে সে হসপিটালে ভর্তি হবে। যদি কিছুই না হয়, সাসপেক্টেড হয়, জাস্ট সে আইসোলেশন থেকে দেখলো যে ফার্দার কোনো সিমটম ডেভেলপ করে কিনা, তো এইভাবে স্ক্রিনিং করে সে ধরেন ফ্যাসিলিটিতে আসলো। সেখানে এখন সব জায়গায় মোটামুটি আবারও একটা হিস্ট্রি না হয়, থার্মাল তার টেম্পারেচার চেক করা হয়, এইসব চেক করে ওখানে ট্রেয়ার সিস্টেম থাকে যে মোটামুটি এখন সব হসপিটালে কিন্তু এখন ইদানিং সবাই কিন্তু শুরু করে দিয়েছে ট্রেয়ার সিস্টেম করে তাকে আবার এই হিস্ট্রি গুলো নেওয়া হয়, নিয়ে তাকে যদি সাসপেক্টেড মনে হয় তাকে টেস্ট করাবে, টেস্ট করিয়ে সে কোন গ্রুপে, সে যদি করোনা হয় তাহলে তাকে এক জায়গায় তাকে চেক আপ করা হবে, যদি হেলদি হয় তাহলে তাকে আরেক জায়গায় করা হবে। তো এখন এইভাবে যদি সাসপেক্টেড থাকে তাকে অনেক সময় আসতে দেওয়া হবে না ফ্যাসিলিটিতে, কিন্তু তার যদি কোনো ইমার্জেন্সি থাকে, ধরেন তার ব্লিডিং হচ্ছে বা পেটে ব্যথা, তাহলে তাকে আসতেই হবে। তখন আবারও সে ট্রিয়াজের মাধ্যমে তাকে সে কোন দিকে যাবে, সে কি সাসপেক্টেড নাকি কোভিড, ডায়াগনোসিস যদি হয় তাহলে কোভিড এর দিকে যাবে, সাসপেক্টেড হলে আমরা কোভিড মনে করি তাকে সেভাবে আমরা আইসোলেটেড রেখে তারপরে তাকে চেক আপ করা বা ওই সময় যদি কোনো ট্রিটমেন্ট দিতে হয় সেভাবে ভর্তি করে ট্রিটমেন্ট দিতে হবে। তো এখন ঝুঁকি যেটা সেটা মনে রাখতে হবে যে প্রেগনেন্সিতে কোনো প্রেগনেন্সি ঝুঁকিহীন না, প্রেগনেন্সির মধ্যে উচ্চ ঝুঁকি নিম্ন ঝুঁকি আছে। তো একদম হেলদি যদি থাকে, কোনো সমস্যা না থাকে, সেও কিন্তু ঝুঁকিপূর্ণ। তার মধ্যে যদি করোনা হয় তাহলে অবশ্যই আরেকটু ঝুঁকিপূর্ণ। কাজেই তাকে যদি করোনা থাকে তাহলে তার স্বাস্থ্যবিধি যেটা আছে সেটা মেনটেন করতে হবে এবং অবশ্যই ইনফর্ম করতে হবে, যেখানে সে দেখায় সে ডাক্তারকে ইনফর্ম করে সেইভাবে তাকে কখন বের হবে বা হবে না সেটা চিন্তা করতে হবে। জি ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। আপনার ডাক্তার নিয়াজ পারভিন ম্যাডাম, আপনার কাছে একটু আসবো। একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে উনার স্ত্রীর 4 মাস চলছে, উনার স্ত্রীর পায়খানা ঠিক মতো হয় না, উনি বলেছেন যে উনার স্ত্রীর পায়খানার সমস্যা এবং ঘুমের সমস্যা, তো এখন উনি আসলে কি করতে পারেন? উনি বলেছেন যে যদি একটু ওনাকে জানানো হয় খুব ভালো হতো। আচ্ছা, যে প্রশ্ন করেছে সে এখন 4 মাসের প্রেগনেন্ট এবং তার কনস্টিপেশন আছে, ঘুমের সমস্যা আছে। তা আসলে প্রেগনেন্সিতে কিন্তু অনেক মেয়েদেরই দেখা যায়, অনেক মায়েদেরই দেখা যায় এই কনস্টিপেশনের প্রবলেমটা হয়ে থাকে, এটা কিন্তু খুবই স্বাভাবিক। তো আমি জানি না যে তারও কি আগে থেকে কি প্রবলেমটা ছিল কিনা, এটা কিন্তু অনেক কিছুই আমরা ফুড হ্যাবিটটা একটু চেঞ্জ করে তাহলে কিন্তু এটার মানে সলিউশন করতে পারি। তো ওনাকে যেটা হতে, প্রতিটা গর্ভবতী মাকে যে খাবার দাবারের প্রতি মানে স্পেশাল ভাবে কেয়ার নিতে হয়, পর্যাপ্ত পরিমাণে শাকসবজি, ফলমূল এগুলো খেতে হবে এবং প্রোটিন জাতীয় খাবার, ভিটামিন, ক্যালসিয়াম এগুলো তো খেতেই হয়। আর কনস্টিপেশন যেহেতু তার বেশি আছে, আমার উপদেশ থাকবে যে উনি ফ্রেশ ভেজিটেবল, ফ্রুটস এগুলো বেশি করে খাবে, তরল জাতীয় খাবার বেশি করে খাবে। আর হচ্ছে যে সমস্ত খাবারগুলোতে ওনার কনস্টিপেশন করে, কিছু কিছু খাবার যেমন বিফ, এই টাইপের খাবার কিন্তু অনেক কনস্টিপেশন করে, সেগুলো একটু অ্যাভয়েড করে চলবে। আর কোভিড এর জন্য কিন্তু আমরা প্রতিটা মাদেরই বলছি যে ইমিউনিটি বুস্ট আপ করার জন্য কিন্তু কিছু কিছু খাবার, সেটার মধ্যেও কিন্তু প্রোটিন জাতীয় খাবারটা চলে আসে, প্রোটিন। আর উনি কিছু যে গরম মানে লিকুইড খাবার আমরা খেতে বলি, গরম দুধটাও খুব ভালো লেক্সেটিভ হিসেবে কাজ করে। আর তারপরেও যদি ওনার বেশি প্রবলেম হয়, আমাদের কিছু মানে লেক্সেটিভ টাইপের সলিউশন আছে, সিরাপ আছে বাজারে, হয়তো আমি মানে নাম বলছি, যেমন ম্যাগনেল টাইপের সিরাপ বা অ্যাভোলাক টাইপের সিরাপ 2 চামচ করে হয়তো দিনে 2 বার খেতে পারে। আরেকটা ভালো লোকাল মেডিসিন ভালো কাজ করে ইসবগুলের ভুসি, যেটা সেটা হয়তো একটু পানিতে গুলিয়ে শরবতের মধ্যে করে দিনে 2 বার খেতে পারে। আরেকটা উনি বলছেন যে ওনার ঘুমের প্রবলেম হচ্ছে, আসলে এই করোনা প্যান্ডেমিকে কিন্তু এটা একটা অত্যন্ত বিপর্যস্তকর পরিস্থিতি সবার জন্য, সবাই অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে আছে। তো আমার মনে হয় যে এই সময় মানসিক স্বাস্থ্যের দিকেও সবাইকে একটু নজর দিতে হবে। ওনার বাড়ির আশেপাশে যারা আছে, বাড়ির ফ্যামিলি মেম্বাররা যারা আছে, ওনাকে একটু মেন্টাল সাপোর্ট দিবেন এবং উনি নিজেকে নিজে সুস্থ রাখতে মানে হেল্প করবেন। যেগুলো করোনার জন্য যে সমস্ত স্বাস্থ্যবিধিগুলো আছে, হ্যাঁ, মানে হ্যান্ড হাইজিন, তারপর হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্সিং,
বাইরে গেলে মাস্ক পরা, গণসমাগম মানে এড়িয়ে চলা, এগুলো যদি উনি এড়িয়ে চলে তাহলে হয়তো উনি নিজেকে আশ্বস্ত করতে পারবেন যে উনি হয়তো করোনার তে সংক্রমিত হবেন না। এবং উনি একটা হেলথ সেক্টরে মানে যার যে একজন ডক্টরের সাথে অবশ্যই মানে কন্ট্যাক্টে থাকবেন, যে কোনো বিপদে যাতে উনি সেখানে যেতে পারেন। তা আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি উনি করতে পারে এবং ওভার টেলিফোনে যদি আত্মীয় স্বজনের সাথে যদি যোগাযোগ রাখতে পারে, সোশ্যাল কন্ট্যাক্টে যদি রাখতে পারে, তাহলে হয়তো উনি মেন্টাল দিক থেকে ভালো থাকবেন এবং হয়তো ঘুমেরও প্রবলেম যেটা সেটা হয়তো সলিউশন হয়ে যাবে। জি ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। আমরা ডক্টর রাশিদা ম্যাডাম আপনার কাছে আসবো। একজন ডক্টর প্রশ্ন করেছেন। ডক্টর আপনাকে ধন্যবাদ। ডক্টর ডক্টর তাহমিনা ফেরদৌস উনি প্রশ্ন করেছেন যে আমার আইবিএস আছে, এই অবস্থায় প্রেগনেন্ট হলে কি প্রিকশন নিতে হবে ম্যাডাম? আচ্ছা, আমি তার আগে একটু বলি যে নিয়াজ বলছিল যে মেন্টাল হেলথ ইস্যু, এখানে আরেকটা জিনিস, এখন যেহেতু আমরা সোশ্যাল ডিস্টেন্সিং বলেন বা ফিজিক্যাল ডিস্টেন্সিং, এই সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য যেটা হয়, আমরা কিন্তু সবাই কোনো আত্মীয় স্বজনের সাথে জাস্ট টেলিফোনে যোগাযোগ, কারো বাসায় যাই না, আমাদের বাসায় কেউ আসে না। তো এখন প্রেগনেন্ট মহিলারা কিন্তু যারা অন্তত শুধু হাজবেন্ড ওয়াইফ থাকে, তাদের একটু দুশ্চিন্তা আছে যে আমার এখন ডেলিভারির সময় আমি পাশের বাসার ভাবির হেল্প পাবো কিনা বা বন্ধু বান্ধবের হেল্প পাবো কিনা, মা হয়তো ঢাকাতে নাই, মা আসতে পারবে কিনা, এই একটা মেন্টাল ডিস্ট্রেস তাদের কাজ করে। তো এটা আমার মনে হয় যে নিশ্চিত থাকা উচিত, এই কারণেই যে হেলথ ফেসিলিটিতে একবার পৌঁছাতে পারলে তার কিন্তু কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আর হাজবেন্ড এখানে একটু কাজ করবে, আগে হয়তো মা এসে সাপোর্ট দিত বা পাড়া প্রতিবেশী সাপোর্ট দিত, সেই সাপোর্টটা হাজবেন্ডকে দিতে হবে। হাজবেন্ডের সেই মেন্টাল এক্সটেন্টটা আস্তে আস্তে একটু গ্রো আপ করতে হবে যে না, বাচ্চা দেখার দায়িত্ব আমিও পালন করব। এটা যদি করে, সে ওয়াইফকে সে অ্যাসুরেন্স দিবে যে না, তোমার চিন্তা নাই, তোমার একা দেখতে হবে না, আমি আছি, আমি দেখবো। কারণ এইটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয় যে আমি কিভাবে বাচ্চা দেখবো, আমার মা আসতে পারছে না, আমার বাসায় ভাবি আসবে না, এই জিনিসটা। তো এই সাইকোলজিক্যাল বুস্ট আপটা করতে হবে হাজবেন্ড কিন্তু। আচ্ছা, আইবিএস তো এমন একটা রোগ যে যখন তখন পেট ব্যথা হতে থাকে। প্রেগনেন্সি যদি নেয় এবং সেই সময় তার ওই পেট ব্যথা থাকে, তখন তো কনফিউশন হবে যে পেট ব্যথা কোথার অরিজিন, এটা কি জিআই ট্র্যাক্টের অরিজিন নাকি ইউটেরাসের অরিজিন। তো এখন কথা হচ্ছে যে তার প্রেগনেন্সি নেওয়াটা এখন জরুরি কিনা। আমরা কিন্তু এই সময় যদি সে খুব একটা প্রেগনেন্সি বয়স বেশি না থাকে, আর তার যদি ইনফার্টিলিটি না থাকে, বা ইনফার্টিলিটিরও যদি সে তার মধ্যে একটা পর্যায়ে আছে যে সে তার প্রোফাইলটা কেমন, তার কি খুব আর্জেন্টলি কোনো ট্রিটমেন্ট দরকার নাকি আমি 6 মাস ওয়েট করতে পারি। যদি এমন হয় যে আর্জেন্ট ট্রিটমেন্ট দরকার নাই, তাদের কিন্তু ইনফার্টাইল পেশেন্টদের আমরা কিন্তু থামিয়ে রাখছি। এর মধ্যে আমি কিন্তু অনেককে বলেছি যে তোমার বয়স কম, তোমার ডিম্বাণুর পরিমাণ অনেক ভালো আছে, তোমার এই মুহূর্তে ট্রিটমেন্টে যাওয়ার দরকার নাই, ইউ ক্যান ওয়েট ফর অ্যানাদার 6 মাস। কাজে 6 মাস পরে আমরা দেখি আমাদের পরিস্থিতি কি দাঁড়ায়, তারপরে আমরা ট্রিটমেন্ট করবো। আর যাদের বাচ্চা আছে তাদেরও আমরা অ্যাডভাইস করি যে একটা কন্ট্রাসেপটিভ ইউজ করতে, একটা এফেক্টিভ কন্ট্রাসেপটিভ, যাতে সে প্রেগনেন্ট না হয়। কারণ যদিও বললাম যে প্রেগনেন্সি একটা ফিজিওলজিক্যাল জিনিস, কিন্তু তারপরেও তাকে আমরা পেশেন্ট হিসেবে কনসিডার করি। এনি টাইম এনি প্রবলেম ক্যান হ্যাপেন। কাজে আমরা চাই না নতুন করে কোনো পেশেন্ট হোক। যাদের অন্যান্য শারীরিক অসুস্থতা আছে, এই করোনা পেশেন্টের জন্য তারাই কিন্তু নেগলেক্টেড হচ্ছে, তারা কিন্তু খুব ভালো সার্ভিস পাচ্ছে না, কারণ করোনা নিয়ে এত ব্যস্ত মানুষ। তো যার জন্য তারাও নেগলেক্ট হচ্ছে, ক্যান্সারের ট্রিটমেন্ট প্রপারলি হচ্ছে না কিন্তু। হ্যাঁ, তারপরে অন্যান্য পেশেন্টও যারা আছে তারাও কিন্তু সহজে বের হচ্ছে না। পেশেন্টরা নিজেরাও এখন কিন্তু আউটডোরে পেশেন্ট অনেক কম। কেন কম? পেশেন্টরা নিজেরাই বের হচ্ছে না, তাদের কমপ্লেন গুলো কিছুটা তারা চেপে রাখছে, এবং চেপে রাখার ফলে এমন হতে পারে যে তারা একটু জটিলতায় পড়তে পারে। আগে যেমন টুকটাক প্রবলেম হলে চলে যেত ডাক্তারের কাছে, সেটা কিন্তু যাচ্ছে না। কাজে প্রেগনেন্ট হয়ে একজন নতুন পেশেন্ট হোক, এটা আমরা চাই না, যদি তার কোনো ইমার্জেন্সি না থাকে। সেই জন্য আইবিএস তো একটা প্রবলেমই, তার কিন্তু যখন তখন ব্যথা এরকম হতে পারে, তখন খুব ফ্রিকুয়েন্টলি ডাক্তারের সাথে তার যোগাযোগ রাখতে হবে। এখন টেলিমেডিসিন আছে বলেই এখন কিন্তু টেলিমেডিসিনের সময় আমরা প্রতিদিন এত টেলিফোন পাই যে এখন আমরাও কিন্তু শিখ হয়ে যাচ্ছে এক ধরনের পেশেন্টের টেলিফোন ইমেল এগুলো পেতে পেতে। কাজে এটাও বুঝতে হবে যে কত ফ্রিকুয়েন্টলি সে ডাক্তারের সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারবে, তার ইন পার্সন কন্ট্যাক্ট কতবার যেতে পারবে, সেটা চিন্তা করে। আইবিএস এর পেশেন্ট প্রেগনেন্ট হতে পারবে না তা নয়, নিশ্চয়ই পারবে। সে যদি মনে করে যে প্রেগনেন্সিটা এখনই জরুরি না, তাহলে সে কয়েকদিন পরে নিতে পারে। অসুবিধা হলে সেটা কথা বলেছিল উনি। হ্যাঁ, প্রিকশন, এক্সট্রা কোনো প্রিকশন নাই এখন। আইবিএস এর ট্রিটমেন্ট যদি চলে সেটা চলবে, এক্সট্রা প্রিকশন নাই। কিন্তু প্রিকশনের যে প্রেগনেন্সিতে সে এটা অ্যাডেড প্রবলেম হতে পারে যে তার যেহেতু
ক্রাম্প হয়, এই ক্রাম্পের জন্য তার এগুলো তো একটা নার্ভাস সিস্টেমের একটা রিলেশন আছে। কখনো কখনো এটা অ্যাবডোমিনাল ক্রাম্প, যে কোনো ক্রাম্পের জন্য ইউট্রাইন ক্রাম্প হতে পারে, তখন একটা অ্যাবর্শন টেন্ডেন্সি থাকতে পারে, বা ওই ব্যথার জন্য আমাদের এক্সট্রা একটা ট্রিটমেন্ট লাগতে পারে, এই জিনিসগুলো আর কি। জি ম্যাডাম ধন্যবাদ। আমরা ডাক্তার নিয়াজ পারভিন ম্যাডাম আপনার কাছে আসবো। আরেকজন দর্শক আসিফ খান, উনি প্রশ্ন করেছেন যে আমার ওয়াইফের 5 মাস 10 দিন চলে, কিন্তু তার তল পেটে ব্যথা এবং হচ্ছে পেট ফুলে থাকে এবং বুকের ভিতরে ব্যথা করে, এবং সাথে উনি বলেছেন যে ওনার স্ত্রী সাদা স্রাব যাচ্ছে। তো এখন ম্যাডাম আসলে ওনার কি করণীয়? আচ্ছা, উনি যে সিনারিওটা বলেছে 5 মাস প্রেগনেন্সি, ওনার তলপেটে ব্যথা হচ্ছে, বুকের দিকে ব্যথা হচ্ছে আর পেট ফুলে থাকে। আসলে আমার মনে হয় যে উনি যে সিমটমটা বলেছে এটা কিন্তু একটা প্রেগনেন্ট অবস্থা একটা খুবই স্বাভাবিক একটা উপসর্গ। এটা ম্যাক্সিমাম হতে পারে, অনেক সময় প্রেগনেন্সির সময় অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটির একটা প্রবলেম হয়, গ্যাস্ট্রিকের প্রবলেমটা হয়, হয়তো খাওয়া দাওয়ার ইরেগুলারিটি থেকে বা প্রপার ডায়েটের জন্য হয়তো তার হতে পারে। আর তলপেটে ব্যথা যেটা, সেটা বিভিন্ন কারণেই হতে পারে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যদি ইউরিনে কোনো ইনফেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু তলপেটে ব্যথা হতে পারে। তো আমি জানি না যে ওনার ইউরিনের সাথে কোনো প্রবলেম আছে কিনা, পেশাবের সাথে কোনো জ্বালা পোড়া আছে কিনা, বা পেশাবটা বেশি হচ্ছে কিনা, এটাও হয়তো ওনাকে মানে খেয়াল করে দেখতে হবে। হয়তো পানি কম খাওয়ার জন্য ইউরিন ইনফেকশন হতে পারে। আর সাদা স্রাবের সমস্যাটা, এটা কিন্তু একটু বুঝতে হবে যেটা কি সাদা স্রাব লিকুরিয়া হচ্ছে, অনেক সময় কিন্তু আবার অতিরিক্ত সাদা স্রাব বা পানির মতো স্রাব যেটা যায়, সেটা কিন্তু অনেক সময় আর্লি অ্যাবর্শন বা অনেক সময় আমরা যেটাকে বলি হয় প্রিমেচুর রাপচার অফ মেমরি, সেটা থেকে হতে পারে। কিন্তু যদি শুধুমাত্র লিকুরিয়া টাইপের হয়, তাহলে তো অরিড হওয়ার কিছু নাই। অনেক সময় দুশ্চিন্তা থেকে, ম্যালনিউট্রিশন থেকে কিন্তু এই প্রবলেম হতে পারে। তো আমি ওনাকে যেটা সাজেস্ট করবো, উনি ব্যথার জন্য একটু প্যারাসিটামল ট্যাবলেট খাবে বা অ্যান্টিস্পাজমোটিক ট্যাবলেট খাবে। আর ওনার অ্যান্টিঅ্যাসিড জাতীয় ওষুধ যেগুলো খেয়েছে, আমি জানি না উনি অলরেডি নিচ্ছে কিনা, হয়তো অ্যান্টিঅ্যাসিড ওমিপ্রাজল বা প্যান্টোপ্রাজল জাতীয় ওষুধ যেটা দিনে 2 বার করে খাবে, আর সাথে একটু অ্যান্টাসিড জাতীয় সিরাপ খেতে পারে। এগুলো খেয়ে উনি দেখুক। তারপরেও যদি সেটার প্রবলেম সলভ না হয়, তাহলে কিন্তু উনি হয়তো কোনো গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে ওভার টেলিফোনে অথবা ফেস টু ফেস কনসালটেশন নিয়ে সেটা হয়তো দেখতে হবে যে কোনো প্রবলেম আছে কিনা। হয়তো প্রয়োজনে ইউরিন টেস্ট বা ব্লাড টেস্ট বা আল্ট্রাসাউন্ডেরও প্রয়োজন হতে পারে। হতে পারে, হ্যাঁ। জি ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ডাক্তার রাশিদা ম্যাডাম আপনার কাছে আসছি। মরিয়ম আক্তার দর্শক আপনাকে ধন্যবাদ। উনি বলেছেন যে উনার বয়স 25, আমার টুইন প্রেগনেন্সি 7 মাস শেষ। এখন আসলে উনি কি কি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন? উনি আরেকটি কথা বলেছেন যে উনার 3rd সিজার এটা। আসলে খুব ক্লিয়ারলি উনি লিখতে পারেননি। জি ম্যাডাম, উনি আসলে এখন কি কি সতর্কতামূলক ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারে? একটা হলো যে 3rd সিজার যদি হয়, একটু তো ঝুঁকিপূর্ণ, তাই না? যে 2nd সিজার হচ্ছে 3rd সিজার, কারণ আস্তে আস্তে এটা যখন বড় হয়, ওই ইনসিশনাল লাইনটাতে যদি স্ট্রেচিং হয়, সেখানে ওই স্কার লাইনটা কিন্তু যদি উইক থাকে, তাহলে কখনো সেটা রেন্ট হতে পারে বা ছুটেও যেতে পারে। খুব যদি রেয়ার, যেহেতু তার প্রেগনেন্সি টুইন, তার একটা সিঙ্গেল টোন প্রেগনেন্সির চেয়ে এবার তার পেট বড় হবে, ইউটারাস অনেক বড় হবে, দুটো বাচ্চার জায়গা দেওয়ার জন্য ইউটারাস অনেক বেশি এক্সপ্যান্ড করবে, বড় হবে। কাজে এই স্ট্রেচিং এর জন্য আরেকটু ঝুঁকি। নর্মালি 3rd সিজারে একটা সিঙ্গেল প্রেগনেন্সিতে যেটুকু ঝুঁকি থাকতো, তার চেয়ে একটু বেশি হবে, যেহেতু 2টা বাচ্চা, স্ট্রেচিংটা বেশি হবে, তার 2টা ফুল থাকবে, পানির পরিমাণ বেশি থাকবে, অ্যাজ এ হোল ইউটারাস অনেক বড় হবে, কাজে একটু স্ট্রেচিং হবে। সেজন্য সে খেয়াল রাখবে যে স্কার টেন্ডারনেস আমরা বলি, যে যেখানে তার সিজারের স্কার মার্কিটের পেটের যে কাটাটা, ওখানে মাঝে মধ্যে সে হাত দিয়ে চেপে দেখতে পারে যে কোনো ব্যথা অনুভব করে কিনা। আর সতর্ক হলে যে সে যেহেতু টুইন, তার 2টা বাচ্চা গ্রো করছে, তার বডি থেকে কিন্তু নিউট্রিশন নিচ্ছে, কাজে তাকে খাওয়া দাওয়া বাড়িয়ে দিতে হবে। এমনিতেই প্রেগনেন্সিতে নর্মাল নন প্রেগনেন্ট ওমেনদের চেয়ে 300 ক্যালোরি তার বেশি দরকার, তো এখানে তার কিন্তু আরো বেশি লাগবে। কাজে তার আয়রন, ভিটামিন এটা রেগুলার খেতে হবে, ক্যালসিয়াম, এবং তাকে অ্যানিমিয়াটা দেখতে হবে যে অ্যানিমিক হওয়ার চান্স আছে, যে তার হিমোগ্লোবিনটা কেমন আছে। যদি হিমোগ্লোবিন কম থাকে, তাহলে তাকে আয়রন ওরালি না হলে ইনজেক্টেবল ফর্মে দিতে হতে পারে। এই জিনিসগুলো খেয়াল করতে হবে। কাজে তাকে হিমোগ্লোবিন টেস্টটা কিন্তু করতে হবে। এদের কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স থাকে, এদের হাইপারটেনশন হওয়ার চান্স থাকে, কাজে এগুলো চেক করে দেখতে হবে যে ঠিক আছে কিনা। আর সে আপরাইট পজিশনে একটু কম থাকবে, বেশিরভাগই বসে বা শুয়ে থাকবে। সে যত আপরাইট থাকবে, বেশি হাঁটাহাঁটি যাতে না করে, তত জরায়ুর মুখে একটা প্রেসার ক্রিয়েট করলে এগুলো প্রিমেচুর রাপচার মেমব্রেন হয়ে যেতে পারে, পানিটা ভেঙে যেতে পারে প্রেসারে, যেহেতু ইন্ট্রা
ইউট্রাইন প্রেশারটা তার বেশি থাকে, যে রাপচার মেমব্রেন হয়ে যেতে পারে, প্রিমেচুর ডেলিভারি হয়ে যেতে পারে। জি জি ম্যাডাম, আমরা এখন নিয়াজ পারভিন ম্যাডাম আপনার কাছে আসছি। একজন দর্শক ফারজিনা রহমান, উনি প্রশ্ন করেছেন যে ওনার বয়স 32, বিয়ে হয়েছে 2 বছর হলো, 1 ইয়ার অ্যাগো মিসক্যারেজ হয়েছে ওনার। ডক্টরকে কল করলে বলছে যে করোনা শেষ হলে ট্রাই করতে। আমার হাইপার প্রোল্যাকটিন আছে, এখন কি আসলে বেবি নেওয়া উচিত কি নাকি পরে আসলে ওয়েট করে পরে নিবে? উনি আসলে এই বিষয়টা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন এখন। ম্যাডাম উনি এখন কি করবেন? আচ্ছা, ওনার বয়স বলেছে প্রায় 32 ইয়ার্স, আর 2 বছর হয় বিয়ে হয়েছে, একটা মিসক্যারেজ অলরেডি হয়েছে। মিসক্যারেজটা কতদিন আগে হয়েছে সেটা বলেছে উনি? কতদিন আগে হয়েছে মিসক্যারেজ? ম্যাডাম উনি বলেছে 1 ইয়ার অ্যাগো হবে আর কি, মানে হ্যাঁ 1 বছর আগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাই হোক, উনি ওনার এজের দিক থেকে ওনার বয়সটা ঠিকই আছে, কিন্তু আমাদের কিন্তু রাশেদা ম্যাডাম অলরেডি বলেছেন যে আমরা এই করোনা সিচুয়েশনে কিন্তু আমরা সবাইকে বলছি যে প্রেগনেন্সি না নেওয়ার জন্য এবং এর জন্য মানে কন্ট্রাসেপটিভের মধ্যে থাকার জন্য। ওনার ক্ষেত্রে আমি একই উপদেশ দিব, যেহেতু উনি একটু হাই রিস্ক প্রেগনেন্সি, বয়সটা বেশি, তারপর হচ্ছে একবার মিসক্যারেজ হয়েছে, এবং মিসক্যারেজের জন্য একটা কারণ বা ইনফার্টিলিটির জন্য একটা কারণ হচ্ছে প্রোল্যাকটিন লেভেলটা একটু বেশি আছে। তো আমার মনে হয় যে উনি একটু ওয়েট করার জন্য, ওনার প্রোল্যাকটিন লেভেলটা হয়তো আমরা কিছু মেডিকেশন আমরা দিয়ে থাকি প্রোল্যাকটিন লেভেলটাকে নরমাল করার জন্য। উনি হয়তো কোনো গাইনোকোলজিস্টের সাথে, যার সাথে আগে দেখিয়েছে, ওনার ট্রিটমেন্টে থাকলে হয়তো উনি হয়তো প্রথমে সেটাই হয়তো অ্যাডভাইস করবেন। তারপরে সব একটু হরমোন লেভেলটা নরমালি চলে আসলে তারপরে হয়তো আল্ট্রাসাউন্ড বা সবকিছু করিয়ে নিয়ে আরো বাকি কিছু প্যারামিটার যেগুলো আছে, থাইরয়েড হরমোন প্রোফাইল, ডায়াবেটিস, আল্ট্রাসাউন্ড, এগুলো সবকিছু দেখে নিয়ে করোনা সিচুয়েশনটা ওভারকাম হলে তারপরে আমার মনে হয় যে প্রেগনেন্সির জন্য ট্রাই করাটা বেটার হবে। কেননা এখন আবার একটা প্রেগনেন্সি হলে আবার যে কোনো ধরনের হয়তো একই ধরনের কন্ডিশন হয়তো রিপিট হতে পারে। কাজে আমার মনে হয় যে উনি আর কিছুটা দিন ওয়েট করে দেখুক যে মানে আমাদের কন্ডিশন কোনো চেঞ্জ হয় কিনা, আমি সেটাই বলবো আর কি ওনাকে। জি ম্যাডাম ধন্যবাদ। ডাক্তার রাশিদা ম্যাডাম আপনার কাছে আসবো, যে অনেকে আসলে বলে থাকেন যে যখন এই গর্ভাবস্থার সময়টা থাকে তখন আসলে যদি অনেকে বলেন ইয়োগার কথা বা মেডিটেশনের কথা বা এমনি কোনো ব্যায়াম করলে কোনো বাড়তি সুবিধা পাওয়া যায় কিনা বা কোনো উপকার আছে কিনা ম্যাডাম? আচ্ছা, টুইনের এটা কমপ্লিট হয়, আমার লাইন ডিস্টার্ব করছিল। তো টুইন শেষ করে দেয়, এটা ও খাওয়া দাওয়া রেস্ট দুইটা তার একটু বেশি দরকার হবে, এবং তাকে কিন্তু ইন পার্সন কনসালটেশনটা নেওয়াটা দরকার। সে কিন্তু একটা হাই রিস্ক প্রেগনেন্সি টুইন যেহেতু। হ্যাঁ, তো তাকে শুধু টেলিমেডিসিন হবে না, সেজন্য তো কাছাকাছি কোনো অবস্টেট্রিশিয়ানের কাছে গিয়ে দেখায়, চেক আপ করে, এটাই আমার অ্যাডভাইস। কারণ করোনার ভয়ে বাড়ি থেকে বের হওয়া যাবে না তা কিন্তু নয়, এটা প্রেগনেন্সি যেগুলো হাই রিস্ক আছে তাদের কিন্তু যেতে হবে। তো এটা অ্যাডভাইস যে সে যেন ডাক্তারের কাছে যায় এবং ঠিক মতো খাওয়া দাওয়া করবে, রেস্টে থাকবে। আচ্ছা, যেটা পরে ইয়োগা, প্রেগনেন্সিতে আমরা ওরকম এক্সারসাইজ কিন্তু রিকমেন্ড করি না। তাকে হয়তো সে হাঁটাহাঁটি করলো, স্ট্রেট লাইনে হাঁটাহাঁটি করলো বা কিছু, হ্যাঁ, সে ধরনের কোনো এক্সারসাইজ রিকমেন্ড করা হয় না। সে হয়তো ইভেন ডায়াবেটিক পেশেন্টের একটা ট্রিটমেন্ট হলো এক্সারসাইজ আর ডায়েটিং। তো ওখানেও আমরা এক্সারসাইজ তো করা হয় না, কিন্তু ডায়েটিংটা এমন হয় যে ডায়েটিং মানে ডায়েট রেস্ট্রিকশন না, চেঞ্জ ডায়েট, যে কার্বোহাইড্রেটটা কমিয়ে সে প্রোটিনটা বেশি খাবে, এবার ডায়েটের প্যাটার্নটা চেঞ্জ করবে যাতে তার গ্লুকোজ লেভেলটা কন্ট্রোলে থাকে। কিন্তু খাবার কম খেলে হবে না, তাকে কিন্তু তার উপযুক্ত পরিমাণ খাবারটা খেতে হবে, শুধু খাবার পরিবর্তন করে খেতে হবে। কাজে এক্সারসাইজ যাদের দরকার, যারা একটু ওবেস থাকে, যারা পিসিওর পেশেন্ট একটু ওবেস থাকে, তাদেরকে আমরা প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং করি, তখন বলি যে ওয়েটটা কন্ট্রোল করো, আগে ওয়েট কন্ট্রোল করো, তারপরে প্রেগনেন্সির জন্য ট্রাই করো। কিন্তু প্রেগনেন্সি যদি হয়েই যায় তখন আর ওয়েট কন্ট্রোল করার মতো ওইরকম সুযোগটা কিন্তু আর থাকে না, তখন হয়তো ডায়েটের প্রতি সে একটু যত্নশীল হতে পারে, কিন্তু এক্সারসাইজ করে ওজন কমানোর সুযোগ তখন আর থাকে না। ম্যাডাম ধন্যবাদ। আমি এখানে একটু অ্যাড করতে চাচ্ছিলাম, ওই যে টুইন প্রেগনেন্সি থার্ড সিজার যেটা আপা বলেছেন সবই, কিন্তু আমি এখানে একটু অ্যাড করতে চাই, ওনার কিন্তু 3টা সিজার আছে। হ্যাঁ, এটা আগে 2টো সিজার, এখন থার্ড সিজার, প্লাস উনি টুইন।
ওনাকে কিন্তু বাড়িতে ডেট চাইতে পর্যন্ত অপেক্ষা করা যাবে না। হ্যাঁ, ওনাকে কিন্তু 37 উইকস বা তারও আগেই হয়তো সিজার করে দিতে হবে। কাজে ওনাকে কিন্তু খুবই একদম ডক্টর যে ওনার কনসালটেন্ট আছে তার সাথে কিন্তু ক্লোজ কন্ট্যাক্টে থাকতে হবে। হ্যাঁ, আমরা সাধারণত দেখা যায় 37 বা 38 উইকস এর সিজার করে থাকি। অলরেডি ওনার 2টা সিজার আছে, এখন 3rd সিজার প্লাস টুইন প্রেগন্যান্সি। কাজে উনি ভেরি ভেরি হাই রিস্ক। কাজে ওটা ওনার কনসালটেন্টের সাথে আগেই কন্ট্যাক্ট করে ইমার্জেন্সি ইলেকটিভ সিজারের জন্য যাতে উনি এবং ওনার টিম যাতে প্রিপেয়ার থাকে, এটাই আমি অ্যাড করেছি এই ব্যাপারে। জি ম্যাডাম, আরেকজন দর্শক হচ্ছে আফসানা, উনি প্রশ্ন করেছেন, অনেক বড় একটি প্রশ্ন করেছেন। উনি বলেছেন যে আমার 19 উইক প্রেগন্যান্সি চলছে, বিবাহের 2 মান্থ পর বেবি কনসেপ্ট করি। উনি বলেছেন ওনার বয়সটা আসলে 29 প্লাস, ইউরিন ইনফেকশন ছিল, বিবাহের পর থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলি। যখন আমি কনসেপ্ট করি তখন আমার ইউরিন ইনফেকশন বেশি থাকায় আমি বাবার বাড়ি ঢাকায় চলে আসি ট্রিটমেন্ট করানোর জন্য। এরপর থেকে আসলে একবারও আমার হাজবেন্ড ঢাকায় আসেনি, বিকজ আমি ঢাকা আসাটা তার মোটেও পছন্দ ছিল না বা এরকম কিছু তো মত ছিল না আর কি। এই টোটাল 19 মান্থ আমার বাবার বাড়িতে আছি, বাট মেন্টাল হেলথটা আমার ডে বাই ডে খারাপ হয়ে যাচ্ছে। ওনার ঘুম টোটালি হ্যাঁ, এখন ম্যাডাম ওনার আসলে কি করণীয়? মানে উনি মেন্টাল সাপোর্টটা পাচ্ছেন না, হাজবেন্ডের থেকে অনেক দূরে আছেন, অনেক দিন, 19 সপ্তাহের মতো দূরে আছেন। উনি আসলে ওনার ডে বাই ডে ওনার মেন্টাল কন্ডিশনটা খারাপ হয়ে যাচ্ছে। উনি এটাই আমাদের বলেছেন যে এখন ওনার কি করণীয়। ওনার ঘুমেরও সমস্যা রয়েছে, সেই বিষয়টি উনি উল্লেখ করেছেন। আচ্ছা আচ্ছা, যেটাই হোক, উনি যে সিনারিও বলেছেন, উনি অনেক কিছু এক্সপ্লেন করতে চেষ্টা করেছেন। আসলে আমরা যেটা বলবো যে এখন কিন্তু একটা এই করোনা প্যান্ডেমিকের লকডাউন সিচুয়েশন চলছে। আমরা কিন্তু চাই যে যেখানে আছে সেখানেই থাকবে। আগের মতো যে যেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করবে, ইভেন আমরা ঢাকা শহরেও কিন্তু এক বাসা থেকে আরেক বাসা ট্রাভেল করছি না। আমি কিন্তু সমস্ত আমার পেশেন্টকে বলি যে তুমি যেখানে থাকতে কমফোর্ট ফিল করো, আইদার তোমার বাসায়, তোমার হাজবেন্ডের বাসায় বা বাবার বাড়ি, যেখানেই থাকবে তুমি সেখানেই থাকবে। কিন্তু এই যে গণপরিবহনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করা প্রেগনেন্সিতে রিস্কি, প্লাস এই করোনা প্যান্ডেমিকে কিন্তু ট্রাভেল করার জন্য কিন্তু সেটা রিস্কি হতে পারে। কাজে আমার মনে হয় যে উনি যেখানে মনে করে যে উনি কমফোর্ট ফিল করে সেখানেই থাকবে। সমস্ত বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ঢাকা শহর থেকে শুরু করে প্রতিটা জেলা উপজেলাতে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা আছে আমাদের। এমন না যে অন্য কোথাও তার বাবার বাড়িতে স্বাস্থ্য ব্যবস্থা নেই। কাজে উনি আশেপাশে যেখানে আছে উনি অবশ্যই যদি প্রয়োজন মনে করি উনি ফেস টু ফেস কোনো কনসালটেশনে, তাহলে সেটা নিয়ে নিবে এবং ওই কনসালটেন্ট যেভাবে ওনাকে মানে উপদেশ নির্দেশ করে থাকেন সেভাবেই উনি চলবেন। আর মেন্টাল হেলথের ব্যাপার, সেটা কিন্তু হাজবেন্ডের থেকে দূরে থাকলেও ওভার টেলিফোনে সবার সাথে যোগাযোগ রাখবে, ভালো চিন্তা করবে। কারণ ওনাকে ভালো থাকতে হবে ওনার অনাগত শিশুর জন্য। উনি যদি আননেসেসারি টেনশন করে সেটা ওনার স্বাস্থ্য ঝুঁকি হবে, অনাগত বাচ্চার জন্য যে কোনো বিপর্যয় আনতে পারে। কাজে আমি বলবো উনি যেখানেই থাকুক কোনো স্বাস্থ্য মানে ডক্টরের কনসালটেশনে থাকবে, পরিবারের সবার সাথে যোগাযোগ রাখবে, নিজে ভালো থাকবে। আমাদের যে মিডিয়াতে টিভিতে সারাক্ষণই কিন্তু আমরা স্বাস্থ্য বার্তা দিচ্ছি করোনার জন্য, গর্ভবতী মায়েদের জন্য। সে সমস্ত জিনিস উনি চেষ্টা করবেন যে চলতে, এবং নিয়ম অনুযায়ী যেভাবে যখন দেখাতে হয় সেভাবে দেখাতে। জি ম্যাডাম, ধন্যবাদ। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, মোহাম্মদ আলামিন। উনি বলেছেন যে আমার ওয়াইফ বয়স হচ্ছে 28 বছর, সিজারে আমার 18 মাসের একটি মেয়ে আছে। আমার ওয়াইফ আবার 6 মাসের প্রেগনেন্ট, কোনো ডাক্তার দেখানো হয়নি, এখন কি করবেন? রাশিদা ম্যাডাম, আপনার কাছে আসছি। আচ্ছা, আমরা তো আসলে বার্থ স্পেসিং বলে একটা কথা আছে, আমরা সেখানে 2 বছরের কিন্তু বার্থ স্পেসিং চাই। কারণ একটা বাচ্চা হওয়ার পরে মায়ের যে শরীরের ক্ষতিটা হয়, যে আয়রন কনজাম্পশন হয়, এই সবকিছু পুষিয়ে নিতে, প্লাস বাচ্চা দুধ খায়, যে ব্রেস্ট মিল্ক দেওয়ার পরে তার যে শারীরিক ক্ষতিটা হয় সেটা পুষিয়ে নিতে 2 বছর সময় লাগে। যার জন্য আমরা কিন্তু বার্থ স্পেসিং এ 2 বছর বলি। তো সে কিন্তু সেই স্পেসিং এর মধ্যেই প্রেগনেন্সি হয়ে গেছে, মানে এখন যে সময়টা বললো 6 মাস, তার মানে সে 1 বছর পরেই প্রেগনেন্ট হয়ে গেছে, তাই না? 2 বছর সময় দেয় নাই। এরপরে সেকেন্ড, আগেটা সিজার, এখন সেকেন্ড প্রেগনেন্সি, কাজে সে কিন্তু একটু ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে তার এতদিনে একবার কিন্তু ইন পার্সন বা ফেস টু ফেস কনসালটেশন দরকার ছিল। তবে সে এখন অবশ্যই যেন তার রেসপেক্টিভ অবস্টেট্রিশিয়ানের কাছে যে, বা নিয়ে যেটা বললো যে এখন আসলে আমরা যত কাছাকাছি পারি সেখানে ডাক্তার দেখাবো, একই জায়গায় থাকবো, মুভ করবো না,
পাবলিক ট্রান্সপোর্ট একদমই নিষেধ, কোনো পাবলিক ট্রান্সপোর্টে উঠবো না, নিজের গাড়ি থাকলে নিজের গাড়িতে যাবে। তাহলে সিএনজি বা উবার যেটা আছে সেটা বেটার, পারলে সেটাকে ডিসইনফেক্টেন্ট করে তারপরে উঠবে। হ্যাঁ, যে আমরা জানি যে সবকিছু কিন্তু ডিসইনফেক্টেন্ট করা উচিত, যেটা রুটিনলি করে না। পেশেন্ট নিজেই যদি পারে যে তার ক্লোরক্স দিয়ে একটু ডিসইনফেক্টেড করে তারপরে সে উঠলো সেটাতে, কিন্তু তাকে যেতে হবে। তাকে এখন কিন্তু একবার অবশ্যই ইন পার্সন কনসালটেশন দরকার। তার কোনো ইনভেস্টিগেশনও সে করায়নি এতদিনের মধ্যে, তার ব্লাড প্রেশার, ডায়াবেটিস কিছুই চেক করা হয়নি, তো ব্লাড গ্রুপিং কি, যদি নেগেটিভ থাকে তাকে একটা অ্যান্টিবডি টেস্ট করানোর সময় চলে আসছে। এখন 20 উইকসে একটা টিটি দিতে হবে, সেটার সময় চলে আসছে। কাজে অনেক কিছু দরকার, এখন তাকে অবশ্যই একটা ইন পার্সন কনসালটেশন দরকার। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ। সাথে ম্যাডাম আমরা একটু আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। একজন ডক্টর তিনি বলেছিলেন, ডক্টর তাহমিনা ফেরদৌস, উনি বলছিলেন যে এই যে যারা আসলে প্রেগনেন্ট হচ্ছেন, এই প্রেগনেন্ট অবস্থায় কি আসলে কোভিড ডিউটি করা কতটুকু যুক্তিযুক্ত? প্রেগনেন্ট পেশেন্টদের তো বোধহয় অব্যাহতি দেওয়া হয়েছে, কোভিড পেশেন্টদের সরাসরি ডিউটি দেওয়া। তাদের তো যেহেতু এখন সব হসপিটালে কোভিড নন কোভিড দুটো ভাগে ভাগ করা হয়েছে, তো তাদের কাছে সাধারণত নন কোভিড এরিয়াতেই তো ডিউটি দেওয়া হয় যতটুকু জানি। প্রথমে দেখেছি আমরা যে কুয়েত মসজিদে প্রেগনেন্ট মেয়েরা ডিউটি করেছে, কিন্তু এরপরে কিন্তু যাদের কোমরবিডিটি আছে এবং প্রেগনেন্ট তাদেরকে কিন্তু কোভিড ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়। এখন নন কোভিড তাদেরকে, হ্যাঁ, এলডারলি এবং প্রেগনেন্ট যারা, ওদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। খুব এলডারলি যারা সিটিজেন আছেন, হ্যাঁ, এবং যারা প্রেগনেন্ট, ওদেরকে গভর্নমেন্টের লেভেল থেকে দেওয়া হয়েছে। অ্যাডভান্স প্রেগনেন্সি কোভিড ডিউটি থেকে তো অব্যাহতি দেওয়া হয়, কিন্তু নন কোভিড ডিউটি থাকলেও সেখানেও কোভিড পেশেন্ট চলে আসতে পারে। একটু তো ঝুঁকিপূর্ণ থাকবে। ইন জেনারেল ডক্টররা তো ঝুঁকির মধ্যে আছে আসলে, যে সে যেখানেই ডিউটি করুক। কারণ আমাদের দেখেছি যে ডাক্তার যারা মারা গেছে তারা বেশিরভাগই কিন্তু চেম্বার থেকে ইনফেক্টেড হয়েছে, তা হসপিটালের চেম্বার থেকে বেশি ইনফেক্টেড। তার মানে চেম্বারে যে অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট যারা এসছে তাদের মাধ্যমে কিন্তু ইনফেক্টেড হয়েছে। কাজে ডক্টরদের তো সেই ঝুঁকিটা আছে, সে নন কোভিডে করুক কোভিডে করুক। কিন্তু তার যদি কোমরবিডিটি থাকে বা প্রেগনেন্সি অ্যাডভান্স থাকে বা প্রেগনেন্সি জটিলতা কিছু থাকে, তাহলে তো অব্যাহতি দেওয়া হবে। কিন্তু একেবারে যদি ইয়াং পেশেন্ট হয়, প্রেগনেন্সির কোনো ঝুঁকি না থাকে বা আর্লি স্টেজ প্রেগনেন্সি হয়, সেক্ষেত্রে হয়তো ডিউটি নন কোভিড এরিয়াতে সে হালকা পাতলা ডিউটিতে রাখা হয়। কারণ প্রেগনেন্সিতে এমনিতেই অন্য সময়, কোভিড সময় ছাড়াও তাদের স্ট্রেসফুল ডিউটি থেকে তো অব্যাহতি দেওয়া হয় প্রেগনেন্ট হলে। জি ম্যাডাম, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, আমিনা উর্মি, উনি বলেছেন, ম্যাম আমার ফার্স্ট বেবির জেনেটিক এপিলেপসি, 18 মান্থে সিজার হয়েছে, আমি নাও সেকেন্ড বার 12 উইক প্রেগনেন্ট, আমার ফার্স্ট বেবির অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ, আমরা ক্যারিয়ার কিনা জানি না, সেকেন্ড বেবির ক্রনিক ভিলাস স্যাম্পলিং পসিবল না, এয়ার অফ ইন্ডিয়াতে আমি কি প্রেগনেন্সি কন্টিনিউ করবে কিনা? ম্যাডাম রাশিদা ম্যাডাম। একে তো প্রিন্যাটাল ডায়াগনোসিস করতে হবে অবশ্যই। এখন 12 সপ্তাহ যদি হয় তাহলে এখন একটা আল্ট্রাসোনোগ্রাফ করতে পারে, যে তার সব রকম টেস্ট এক্সক্লুড করতে হবে সবকিছু করে, যে নুকাল ট্রান্সলুসিড সে টেস্ট বলে। এখন একটা আল্ট্রাসোনোগ্রাফ করবে সে, কিছু বায়োকেমিক্যাল টেস্ট আছে, সেগুলো ট্রিপল টেস্ট, কোয়াড্রুপ্লেট টেস্ট এগুলো আছে। এটা করে স্ক্রিনিং করতে হবে যে তার কোনো সমস্যা আছে কিনা। তারপরে এখন যেটা 20 উইকসে একটা অ্যানোমালি স্ক্যান করবে, কিন্তু এটা দিয়ে সবকিছু আসলে বের করা যায় না। কিছু এর জন্য হয়তো অ্যামনিওসেন্টেসিস একটা ইনভেসিভ প্রসিডিউর আছে, সেটা করা লাগতে পারে। আমার মনে হয় যে ফিটোম্যাটার্নাল মেডিসিন যে স্পেশাল সাবজেক্ট আছে তারা ডিল করে, এবং কতক্ষণ কি করে। কি যেন এয়ার ইন্ডিয়া লিখলো, আমি বুঝি নাই, মানে ইন্ডিয়াতে বোধহয় এয়ার শিডিউল অফ আছে, এটাই বোঝাতে চেয়েছেন উনি। ঢাকাতেও তো আছে, যেমন প্রফেসর ফিরোজা বেগম, উনি ফিটোম্যাটার্নাল মেডিসিন স্পেশালিস্ট, তারা কোরিওনিক ভিলাস বায়োপসি না করলে অ্যামনিওসেন্টেসিস এগুলো করবে। এখন ওর জন্য যেটা দরকার তাদের সাথে অবশ্যই যোগাযোগ করা উচিত, যেহেতু তার আগের বাচ্চাটা অ্যাবনর্মাল। এক্ষেত্রে তাকে খুব ভালোভাবেই প্রিন্যাটাল ডায়াগনোসিসটা করতে হবে। আমার সাজেশন প্রফেসর ফিরোজা বেগমের সাথে সে কন্ট্যাক্ট করুক, করে ওর কি কি ইনভেস্টিগেশন এখানে সম্ভব সেগুলো করে তারপরে তাকে সাজেস্ট করবে। জি ম্যাডাম, ধন্যবাদ আপনাকে। আমরা অধ্যাপক ডক্টর নিয়াজ পারভীন ম্যাডাম আপনার কাছে একটু আসবো, যে গর্ভাবস্থায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টিকা।
আমরা আসলে গর্ভবতী মায়েদের আসলে কখন টিকা দিতে পারি, আর এই দুর্যোগকালীন যে সময়টি চলছে যারা টিকা মিস করেছে তাদের আসলে কি করণীয়, দুটি বিষয় আমরা ম্যাডাম আপনার কাছ থেকে জানবো এখন। আচ্ছা, গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের জন্য যে টিকাটা দেওয়া হয়ে থাকে এটা হচ্ছে যে টিটানাস টক্সয়েডের টিকা, টিটানাস নিউমোনিয়াম প্রিভেন্ট করার জন্য এবং মাকে ধনুষ্টঙ্কার থেকে প্রিভেন্ট করার জন্য। ইউজুয়ালি রিপ্রোডাক্টিভ এজে দেখা যায় 15 থেকে 45 বছরে 5টা ডোজ আছে, এবং এটা কিন্তু স্কুল গোয়িং বাচ্চারা 5টা ডোজ কিন্তু কমপ্লিট করে ফেলে, হ্যাঁ, যেটা কিন্তু যে সমস্ত মায়েরা এই 5টা ডোজ কমপ্লিট করেনি বা ইনকমপ্লিট করেছে তাদেরকে আমাদের অ্যাডভাইস থাকে যে গর্ভের 5 মাস বা 6 মাস বা 7 মাসে 4 উইকস ইন্টারভ্যালে 2টো ডোজ দেওয়া হয়। আর হয়তো প্রথমবার যদি 2টো ডোজ পায় তাহলে হয়তো মিনিমাম 1টা ডোজ দিলেই হয়। তো আমাদের উপদেশ থাকবে, যেহেতু টিটেনাসের অনেক ভূমিকা আছে, মানে ভ্যাকসিনের অনেক ভূমিকা আছে, কাজে যারা এখনো কোনো ডোজ পায়নি বা হয়তো একটা পেয়েছে তারা অন্তত ভ্যাকসিনের জন্য আসবে, এসে সেই ভ্যাকসিনটা নিয়ে যাবে। হ্যাঁ, আমাদের সেটাই উপদেশ থাকবে। আর অন্য কোনো ভ্যাকসিন তো আর প্রেগনেন্সিতে আমাদের দেওয়া হয় না, টিটেনাস ভ্যাকসিনটাই মানে জরুরি, এবং যারা নেয়নি তারা নিতে পারবে। জি ম্যাডাম ধন্যবাদ। আমি এর আগে রাশিদা ম্যাডামকে একটা বিষয়ে প্রশ্ন করেছিলাম যে গর্ভাবস্থায় আসলে ব্যায়াম বা অন্যান্য যোগার কথা বলেছিলাম, সেই জিনিসগুলো কোনো উপকার আছে কিনা। আরেকটা জিনিস ম্যাডাম, এই করোনাকালীন সময় হচ্ছে যে অনেকেই হচ্ছে বাইরের থেকে তাদের কাজের লোক বা বাইরের লোক কোনো মানুষকে বাসায় এলাও করছে না, সেই ক্ষেত্রে গর্ভাবস্থায় যদি ঘরের কাজগুলো করে সেই ক্ষেত্রে তার পরবর্তীতে কোনো সমস্যা দেখা যাবে কিনা, নিয়াজ পারভীন ম্যাডাম আপনার কাছে। আচ্ছা, হ্যাঁ, এই লকডাউন চলছে প্রায় 3 মাস থেকে। অনেক বাসায় এমন আছে যে বাইরে থেকে ইভেন ড্রাইভার, কাজের বুয়া, হ্যাঁ, যে কোনো ধরনের হেল্পিং হ্যান্ড কিন্তু তাদের আসছে না। এটা কিন্তু আমরা একটা বৃহত্তর স্বার্থে কিন্তু আমরা সেটা অ্যাভয়েড করছি, হ্যাঁ, সেটা আমাদের করতেই হচ্ছে। এবং এর জন্য কিন্তু আমার উপদেশ থাকবে, বাসায় যারা আছে, বাসায় ছোট বড় যারা আছে, হয়তো হাজবেন্ডকে আমি এখানে মিন করছি, হাজবেন্ড বা বড় ছেলে মেয়ে যারা আছে তারাও কিন্তু গর্ভবতী মায়ের পাশে থাকবে, যে কোনো কাজে কিন্তু তাকে হেল্প করবে। একটা গর্ভাবস্থায় আমরা জানি যে একটা মায়ের পর্যাপ্ত খাবার দাবার যেমন লাগে, পর্যাপ্ত বিশ্রামের কিন্তু প্রয়োজন হয়। রাতে প্রায় 8 ঘন্টা বিশ্রাম নিতে ঘুমাতে হয়, দিনের বেলাও কিন্তু 2-3 ঘন্টা রেস্ট নিতে হয়। কাজে যেহেতু সে সারাদিনের কাজ করছে, কাজে আমি হাজবেন্ডকে বলবো বা বাসায় যদি তাকে হেল্প করার মতো কেউ থাকে তাহলে কিন্তু উনি অবশ্যই তাকে হেল্প করবেন যাতে ওরা পর্যাপ্ত বিশ্রাম নিতে পারে। আর আমি বলবো যে এই কাজগুলোকে একটু মানে গোছালো ভাবে করলে, যে প্রতিদিন রান্না না করে হয়তো 2-3 দিনের রান্নাটা একবারে করে হয়তো আমরা সেভ করে রেখে দিলাম। বাজারগুলো হয়তো আমি প্রতিদিন যদি বাজার না করি, হয়তো 7 দিনের বাজারটা একদিন আমি বাইরে গেলাম, একদিনে করে আসলাম, তাহলে কিন্তু আমাদের কাজের লোডটা আমরা অনেকটা কমাতে পারি, বাইরে যাওয়ার মানে যে রিস্কটাকে আমরা অনেকটা কমাতে পারি। আর এভাবে হয়তো বাসার সবাই যদি একটু হেল্পফুল হয় তাহলে হয়তো গর্ভবতী মায়েরা নিজেরা মানে সুস্থ থেকে নিজেরা বিশ্রামে থাকতে পারবে, সেটাই আমার উপদেশ। জি ম্যাডাম ধন্যবাদ। আমরা ডক্টর রাশিদা ম্যাডাম আপনার কাছে আসবো। একজন দর্শক মানজার উনি প্রশ্ন করছেন যে রাশিদা ম্যাম, আমার ওয়াইফের উনি বলেছেন বোধহয় বয়স 32, 2 মাস চলছে, কিন্তু আলট্রা করার পর ডাক্তার বলছে বাচ্চা একটু নিচের দিকে। উনি একটা ওষুধের কথা বলেছেন যে মাইক্রোজেস্ট 200 এবং হচ্ছে জেস্টন 5 mg, ইনজেকশন এইচপিসি 250 mg চলছে। এখন আসলে কি করতে পারেন, আপনার পরামর্শ চেয়েছেন ম্যাডাম। 8 উইকস 2 মাস মানে আমরা ধরে নিচ্ছি 8 উইকস। 8 উইকস এর বাচ্চার নিচের দিকে তো না, হয়তো 8 উইকস এর প্লাসেন্টা এত ছোট যে বাচ্চার নিচের দিকে এটা এই সময় বোঝা কিন্তু অত ডিফিকাল্ট এবং অত ইম্পর্টেন্টও না। এখন যেটা হচ্ছে যে হয়তো তার কোনো কমপ্লেইন ছিল কিনা, ব্লিডিং হচ্ছিল কিনা, সেটা ফুল তো ইনিশিয়ালি নিচে থাকলেও আস্তে আস্তে এটা উপরে উঠে যায়। এবং 29 সপ্তাহের সময় যেখানে আমরা 29 সপ্তাহ পরে গিয়ে বলতে পারবো যে প্লাসেন্টার লোকালাইজেশনটা অ্যাকচুয়ালি কি আছে, কারণ এটা শিফট হতে থাকে, গ্রাজুয়ালি ইউটারাস বড় হতে থাকে, তখন প্লাসেন্টা শিফট হয়ে যায়। এখন ওনার ব্লিডিং যদি হচ্ছে প্লাসেন্টাল সেপারেশন থেকে ব্লিডিং হতে পারে, সেই জন্য হয়তো হরমোন গুলো দিয়েছে। বাচ্চা যদি ভায়াবল থাকে এবং এসব হরমোন গুলো দিয়ে ফার্দার ব্লিডিং যদি না হয় তাহলে কোনো অসুবিধা নাই। যিনি দিয়েছেন ওনার সাথে টাচে থাকবে সবসময়, কারণ এটা কিন্তু একটা হাই রিস্ক, যেটা বললাম যদি ব্লিডিং হয়, কারণ এতগুলো ওষুধ সে দিয়েছে, নিশ্চয়ই ফুল বলছে নিচে, বাচ্চা মানে ফুলটার কথা হয়তো বলছে যে নিচে ব্লিডিং হচ্ছে, সেই জন্যই ওষুধগুলো দিয়েছে। কাজে তার টাচে থাকবে এবং পরবর্তীতে আবার 12 উইকস এর দিকে গিয়ে আল্ট্রাসাউন্ড করে দেখতে পারে যে বাচ্চাটা ভায়াবল আছে কিনা। অনেক সময় এই যে ব্লিডিং হয় এখান থেকে মিসড অ্যাবর্শন হয়ে যেতে পারে কারো, কাজে সেটা 12 উইকস এ আল্ট্রাসাউন্ড করে দেখতে পারে যে বাচ্চাটা ভায়াবল আছে কিনা।
আমি আরেকটু কথা যদি প্রশ্ন না করে সেই জন্য আমি বলতে চাই যে এখন কিন্তু অনেকেই এই বাসায় থাকার চেষ্টা করছে, এটা স্বাভাবিক, আমরা তো বলছি বাসায় থাকতে, কিন্তু সাথে সাথে এটাও কিন্তু বলছি যে যে কোনো রকম ইমার্জেন্সি যদি ডেভেলপ করে, যে সাইনগুলো বললাম ডেঞ্জার সাইন, সেগুলো ডেভেলপ করলে অবশ্যই তাকে কিন্তু ডাক্তার কাছে যেতে হবে। এখন এই ভয় যে না ডাক্তার কাছে গেলে আমরা ভর্তি হতে পারবো না, সেটা কিন্তু এখন নাই, অনেকটাই কমে গেছে। এখন মোটামুটি যেহেতু সব জায়গায় টেস্ট করার ব্যাপার আছে, তার যদি কোনো সিমটম না থাকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে তাকে টেস্ট করে তারপরে আইসোলেটেড করে যে করোনা কিংবা নন করোনা। এখন বাসায় থেকে ডেলিভারি করাবার প্রবণতা বেড়ে গেছে। একজন উকিল সাহেব বলছেন 94% নাকি এখন নর্মাল ডেলিভারি হয়, কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে ভ্যাজিনাল ডেলিভারি ইজ নট নর্মাল ডেলিভারি। নর্মাল ডেলিভারির একটা ডেফিনেশন আছে, সেটা হলো যে একটা সুস্থ মা থেকে একটা সুস্থ বাচ্চা উইদাউট এনি কমপ্লিকেশন বের হলে সেটাই হবে নর্মাল ডেলিভারি। কিন্তু ভ্যাজিনা দিয়ে বার্থ প্যাসেজ দিয়ে বাচ্চা বের হওয়া মানেই কিন্তু নর্মাল না। বাচ্চাকে টেনে হিস্ট্রে বের করলো, বাচ্চা কাঁদলো না, মার জরায়ু রাপচার হয়ে গেল, মার দেখা গেল চেয়ার হয়ে গেল, তারপরে বাচ্চা হয়ে কান্দলো না, অ্যাসফিক্সিয়েটেড মেকোনিয়াম বলে বাচ্চা পায়খানা করে দেয়, অবস্ট্রাক্টেড লেবার, প্রোলান লেবার, নানান রকম জটিলতা থাকে। এগুলোর পরে টানাহেস্টা করে একটা বাচ্চা বের করা মানেই কিন্তু নর্মাল ডেলিভারি নয়, এটা বুঝতে হবে। এখন কিন্তু এই কমপ্লিকেশন গুলোর রেট অনেক বেড়ে গেছে, যেহেতু তারা বাড়িতে ডেলিভারি করাবার চেষ্টা করে, তারা সাকসেসফুল হয় না, নিজেরাই হ্যান্ডলিং করে, কাজে তাদের ইনফেকশন হয়, টেম্পারেচার বেড়ে যায়, প্রলং লেবার হয়, অবস্ট্রাক্টেড লেবার হয়, এবং এই কমপ্লিকেশন গুলো নিয়ে আসে। তখন ইমার্জেন্সি একটা সিজার করতে হয়, সিজার করে দেখা গেল বাচ্চাটা হয়ে আর কানলো না, একটু পরে মারা গেল। এই জটিলতাগুলো এই জন্যই তো অ্যান্টিনেটাল চেক আপ অ্যান্ড ইন্টারনেটাল ফলো আপ। ডিউরিং লেবারও তো আমরা একটু পরপর দেখি লেবারটা প্রোগ্রেস করছে কিনা, বাচ্চার হার্টসাউন্ডটা কেমন আছে, বাচ্চার এই পথে বাচ্চাটা ডেলিভারি হলে সে ভালোভাবে হবে কিনা, এইসব দেখে তো ডিসিশন নেই যে এই মুহূর্তে এখন সিজার দরকার। কাজে বাড়িতে ডেলিভারি করতে গিয়ে তারা কিন্তু অনেক জটিলতা এখন তৈরি করছে। কাজে তাদেরকে যে কোনো রকম লেবার পেন যদি শুরু হয়, সে যদি ওই গাইনোকোলজিস্ট অবস্টেট্রিশিয়ান বলে দিবে যে ইউ আর এ লো রিস্ক কেস, ইউ ক্যান ট্রাই অ্যাট হোম। যদি আমরা তাকে পিভি করে তার পেপিস অ্যাসেস করা হয়, তার বার্থ প্যাসেজটা অ্যাসেস করা হয়, বাচ্চার সাইজটা অ্যাসেস করা হয়, ওইসব অ্যাসেস করে আমি যদি মনে করি যে সে বাড়িতে একটা ট্রায়াল দিতে পারে, তাহলে তাকে আমরা অ্যালাউ করলাম যে ঠিক আছে বাড়িতে ট্রায়াল দিয়ে দেখো। বাট যদি তার ওখানে কোনো মিডওয়াইফ বা কাউকে যদি সে বাড়িতে নিতে পারে তাহলে সেই ক্ষেত্রে, আর যদি দেখা যায় যে অল্প সময় ডেলিভারিতে কোনো প্রোগ্রেস, অবশ্যই সে হাসপাতালে আসবে। আর যার বাড়িতে মিডওয়াইফ নেওয়ার সুবিধা নাই, আবার বাড়িতে আমি অ্যালাউ করবো কিনা সেটাও দেখতে হবে যে সে কোথা থেকে আসছে, সে করোনা নিয়ে আসে কিনা। এইসব চিন্তা করে ডেলিভারিটার জন্য যেন সে অবশ্যই হাসপাতালে যায়। যদি তার কনসালটেন্ট বলে যে তোমার খুব বেশি অসুবিধা নাই, ইউ ক্যান ট্রাই অ্যাট হোম, তাহলে সে বাড়িতে ট্রাই করবে, কোনো কমপ্লিকেশন যেন না করে। জি ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার ভাবে আসলে বিষয়টি তুলে ধরেছেন। আমরা একটা নিয়াজ পারভিন ম্যাডাম আপনার কাছে একটু যাবো যে আমরা খাদ্য তালিকা নিয়ে প্রথম দিকে কথা বলছিলাম, তো এখানে দর্শকরা আরেকটি প্রশ্ন করে থাকেন আমাদের সাধারণত যে এই খাদ্য তালিকা গর্ভবতী অবস্থায় গর্ভবতী মায়েদের জন্য এই যে বাজারে কিছু আছে মাদার্স হরলিক্স বা আরো কিছু এই জাতীয় রয়েছে, এই জিনিসগুলো অত্যাবশ্যক কিনা? আচ্ছা, আসলে একটা গর্ভবতী মাকে একটা সুষম খাবার খেতে হয়, যেখানে থাকবে হচ্ছে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, ফ্যাট, সমস্ত কিছু সমন্বয় যেখানে থাকবে, সেটাই আমরা বলি যে গর্ভবতী মায়ের জন্য। এবং নর্মাল অবস্থায় যেটা খায় তার চেয়ে প্রায় 300 ক্যালোরির মতো খাবার বেশি খেতে হয়, এবং পর্যাপ্ত পরিমাণ তরল জাতীয় খাবার, পানিটা 8 থেকে 10 গ্লাস পানি খেতে হয়। তো অনেক মায়েদের যেটা হয় যে প্রথম দিকে 3 মাসে ভমিটিং এর জন্য অনেকে খেতে পারে না বা স্বাভাবিক খাবারগুলো খেতে পারে না, একটু আনইউজুয়াল খাবারের প্রতি তাদের একটু ক্রেভিং থাকে। সেক্ষেত্রে আমি বলবো যদি তারা স্বাভাবিক খাবার, ঘরের তৈরি খাবারগুলো যেগুলো আছে, যেমন দুধ, ডিম, মাছ, মুরগি, এগুলো কিন্তু ঘরে রান্না করেই ভালো মতো খাওয়া যায়। শাকসবজি, ফলমূল গুলো ঘরের খাবার, ঘরের প্রিপারেশনে খাওয়া যায়। কিন্তু অনেক মায়েরা হয়তো এই খাবারগুলো খেতে খেতে যদি কখনো অরুচি চলে আসে, তাহলে হয়তো বাইরের কোনো খাবার খেতে পারে, কিন্তু ওগুলোতে যে কোনো এক্সট্রা বেনিফিট আছে সেটা কিন্তু আমি বলবো না। বরঞ্চ সহজলভ্য এবং চিপ এবং ইজিলি অ্যাভেলেবল খাবারগুলো কিন্তু ঘরের তৈরি খাবারগুলোই। এবং এখানে আরেকটু বলতে চাচ্ছি, এই কোভিড সিচুয়েশনে আমরা কিন্তু বলছি খাবারগুলো কিন্তু ভালো করে রান্না করে
তারপরে খেতে হবে। কাঁচা দুধ খাওয়া যাবে না। ডিম ডিমটা কিন্তু ভালো করে বয়ল করে বা রান্না করে খেতে হবে। কাঁচা ডিম বা পোস্ট ডিম সেটা খাওয়া যাবে না। গরুর মাংস, মুরগির মাংস সেটাও যথেষ্ট পরিমাণে গরম করে ফ্রিজ থেকে রাখলে ফ্রিজ থেকে বের করে পর্যাপ্ত পরিমাণে গরম করে খেতে হবে। হ্যাঁ, এই খাবারের প্রতি খেয়াল রাখতে হবে। সেটাই হচ্ছে আমার উপদেশ। আর গর্ভাবস্থায় যেটা হচ্ছে ওনার ওজনটা বাড়ছে কিনা, একটা যদি পর্যাপ্ত পরিমাণ খায় তাহলে বুঝতে হবে যে তার ওজনটা যেভাবে বাড়ার সেভাবে বাড়বে। পুরো প্রেগনেন্সিতে তার ওজনটা গেইন হয়, প্রতি মাসে গেইন হয়। কাজে এগুলো যদি উনি খেয়াল রাখে তাহলেই মনে হয় যে ওনার গর্ভস্থ সন্তান সুস্থ থাকবে এবং নিজেও সুস্থ থাকবে। জি ম্যাডাম, ধন্যবাদ। দেখতে দেখতে আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমরা ডাক্তার রাশিদা ম্যাডামের কাছে আমাদের শেষ প্রশ্নে যাব যে গর্ভাবস্থায় ম্যাডাম আসলে সহবাস করতে পারবে কিনা? আমরা প্রথম 12 সপ্তাহ নিষেধ করি, যে প্রথম 12 সপ্তাহে একটু অ্যাবর্শনের ঝুঁকি থাকে, সেই জন্য আবার শেষ জি ম্যাডাম, আমাকে কি শুনতে পাচ্ছেন? ম্যাডামের মেবি নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। অধ্যাপক ডক্টর নিয়াজ পারভীন ম্যাডাম, আমরা যদি একটু আপনার কাছ থেকে শুনি বিষয়টি, যে আসলে এই যে গর্ভাবস্থায় কখন মানে আসলে সহবাস করতে পারবে কিনা। আচ্ছা, অত্যন্ত একটা সেন্সিটিভ প্রশ্ন। অনেক সময় আমরা এটার সম্মুখীন হয়ে থাকি। আমরা যেটা বলে থাকি যে ফার্স্ট 3 মাস কিন্তু খুব ক্রিটিক্যাল। অনেক সময় মিসক্যারেজ হয়, অ্যাবর্শন হয়। এর জন্য তাদেরকে একটু চলাফেরা সবকিছুতে একটু রেস্ট্রিকশন করতে হয় ফার্স্ট 3 মাস, এবং ফিজিক্যাল রিলেশনটাও সেই একই পর্যায়ে পড়ে। এবং লাস্টের দিকে যেটা 8 মাস 9 মাসে, সেটাও কিন্তু অনেক সময় অনেক রিস্ক থাকে। অনেক সময় প্রিটার্ম ডেলিভারি হয়ে যেতে পারে। হ্যাঁ, লেবার পেন শুরু হয়ে যেতে পারে। অনেক সময় পানিটা ভেঙে যেতে পারে। স্পেশালি যাদের কোনো ব্লিডিং এর টেন্ডেন্সি আছে বা ফুলটা নিচে আছে, যেটাকে আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলে থাকি, তাদের কিন্তু আমরা স্ট্রিক্টলি বলে দিই যে এগুলো থেকে বিরত থাকার জন্য। এবং এখানে ফিজিক্যাল রিলেশনের সাথে কিন্তু দূরে আসা যাওয়া করা, চলাফেরা করা, ট্রাভেল করা, এগুলোর জন্য কিন্তু আমাদের রেস্ট্রিকশন থাকে। আমার মনে হয় যে উনি এই নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন। আর এখানে আমি শেষ করার আগে আরেকটু কথা বলতে চাই, যে কোভিড এর জন্য যেটা, যে আমাদের কিন্তু অনেক গর্ভবতী মাকে বা অনেক পেশেন্টকে দেখা যায় ওনারা কিন্তু ওনাদের এই যে ওনারা কোভিড পজিটিভ আছে এই কথাটা কিন্তু অনেক সময় লুকিয়ে যান, হিস্ট্রিটা লুকিয়ে যান। কিন্তু এটা কিন্তু উনি ওনার নিজের জন্য যেরকম ক্ষতি করবেন এবং ওনার আশেপাশে যারা আছেন তাদের জন্য ক্ষতি করবেন। কাজে একটা গর্ভবতী মায়ের জন্য কিন্তু আমার উপদেশ থাকবে, কখনোই কোনো অবস্থাতেই ওনারা যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু ওনার হিস্ট্রি লুকাবেন না। যেখানে উনি যে ডক্টরের কাছে উনি যাবেন, ওভার টেলিফোনে হোক বা স্বাস্থ্য কেন্দ্রে যে হোক, যে কোনো পর্যায়ে হোক, ওনার এই কোভিড এর হিস্ট্রিটা কিন্তু লুকাবেন না, উনি সেটা শেয়ার করবেন। তাহলেই কিন্তু ওনার প্রপার সার্ভিসটা উনি পাবেন। জি জি, অবশ্যই ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। ডক্টর রাশিদা ম্যাডাম, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জি ম্যাডাম, আমরা আসলে বলছিলাম যে অনুষ্ঠানের শেষ দিকে আপনার কাছ থেকে খুব সংক্ষেপে একটু জানবো যে এই যে যারা গর্ভাবস্থায় আসলে করোনা আক্রান্ত হন, তারা কি আসলে প্লাজমা দিতে পারবেন কিনা? অনেকের এটি প্রশ্ন থাকে। তারা সুস্থ হওয়ার পর তারা কি আসলে প্লাজমা ডোনেট করতে পারবেন? যারা যারা আসলে জি ম্যাডাম, যারা হচ্ছে এই গর্ভাবস্থায় আসলে করোনা আক্রান্ত। প্লাজমা গর্ভাবস্থা যদি করোনা আক্রান্ত হয়, শোনা যাচ্ছে আমার? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? জি। গর্ভাবস্থা যদি করোনা আক্রান্ত হয়, শুধু মাইল্ড সিমটম থাকে, জ্বর, কাশি, এরকম সিমটম যদি থাকে বা গন্ধ পাচ্ছে না, তার যদি রেসপিরেটরি প্রবলেম হয়, ব্রিদিং ডিফিকাল্টি হয়, অবশ্যই তাকে হাসপাতালে যেতে হবে। হাসপাতালে গেলে প্রথম দিতে হবে। প্লাজমা থেরাপি তো অনেক পরের কথা। হ্যাঁ, সেটা তো পেশেন্টের যেটা হয় যে অ্যান্টিকোয়াগুলেন্টটা দেওয়া হয়, যাতে পেশেন্ট ভর্তি হওয়ার পরে, ইভেন আমরা বাড়িতেও রিকমেন্ড করি, যদি অ্যান্টিকোয়াগুলেন্ট জানি থ্রোম্বোসিস হওয়ার চান্স থাকে, যে অ্যান্টিকোয়াগুলেন্টটা সে বাড়ি থেকেও দিতে পারে, সেফ, দেওয়াটা খুব আনসেফ না। কিন্তু তা যদি নাও দেয়, ভর্তি হওয়ার সাথে সাথে কিন্তু লো মলিকুলার হেপারিন দেয়। প্লাজমা থেরাপি পরের কথা, অনেক পরের কথা। জি জি
ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুইজন ম্যাডাম আমাদের সাথে উপস্থিত ছিলেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মন্ডলী, আমাদের সাথে আজকে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম ম্যাডাম। ম্যাডাম একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। আরো উপস্থিত ছিলেন নন্দিত স্ত্রী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নিয়াজ পারভিন ম্যাডাম। দুইজনকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সঞ্চালনায় ছিলাম আমি ডাক্তার সামিল আওয়াল স্বাক্ষর। দর্শক মন্ডলী, পরবর্তী দিন আমাদের নতুন কোনো বিষয় নিয়ে বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসকদের নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি নেটওয়ার্ক ডিস্টার্বেন্স হলো, আমি ঢুকলাম মোবাইল দিয়ে। জি। Rehealth. Renovate our